নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজকে একটু আশ্চর্য লাগছে আপনাদের, তাই তো? সাধারণত সোমবার মানে সপ্তাহে একদিন করেই আমরা আসি, একদিন করে বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি পর্ব সম্প্রচারিত হয়। আজকে হঠাৎ বৃহস্পতিবার কেন? তার কারণ আছে। এবার থেকে আমরা চেষ্টা করব যে সপ্তাহে একাধিক এপিসোড আপনাদের সামনে নিয়ে আসা। নানান বিষয়, মূলত বিনিয়োগটাই আমাদের থাকবে, যেটা আপনি বুঝতেই পারছেন, আমাদের অনুষ্ঠানের নামটাই বিনিয়োগে বসতে লক্ষ্মী। তাহলে আজকে আমরা আগের পর্বে আপনাদের বলেছিলাম, মানে সোমবার যে পর্বটা সম্প্রচারিত হয়েছিল গত 3 তারিখে, আমরা বলেছিলাম যে এটা অগস্ট মাস, মানে স্বাধীনতার মাস। তো আপনারা ভবিষ্যতে যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেন, সেই সম্পর্কে আমরা সর্বদা সচেষ্ট থাকছি এবং থাকবো। সে কারণেই একটা প্রয়াস বলতে পারে। আহ আপনাদের যদি পছন্দ হয়, আমরা এটাকে নিয়ে আরো ভবিষ্যতে আরো মানে গভীরভাবে চিন্তা করবো এবং নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো। তো সেটা তো সময় সাপেক্ষ, সময় কথা বলবে আপনাদের পছন্দ করছে বা হচ্ছে না। তবে আজকের পর্বে আহ আজকে একটা যেরকম নতুন চমক রয়েছে, তো দ্বিতীয় চমকটা হচ্ছে আজকে আমাদের যিনি বক্তা বা যিনি আমাদের অতিথি, তিনি সুব্রত পাল। তিনি দীর্ঘদিন ধরে আহ এই মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং যেরকম কৌশিক স্যার আমাদের নানান রকমের বিষয় বিভিন্ন বার্তা দেন, বিভিন্ন জিনিস তুলে ধরেন, তো তিনিও আমাদের এই সম্পর্কে একটু সাহায্য করবেন। প্রথমে অনেক অনেক স্বাগত আপনাকে, সুব্রত বাবু। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আমি ভালো লাগছে। যেহেতু এটা আগস্ট মাস, এটা স্বাধীনতার মাস, তা এই মাসে যেমন আমরা স্বাধীনতা পেয়েছি, তার সঙ্গে যেন এই মাস থেকে প্রত্যেকে অর্থনৈতিক স্বাধীনতা পায়, এটা সবার আগে কিন্তু দেখা দরকার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কাজটা করব, সেটার বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আমি পাবো। ছোটবেলায় যারা ভালো পড়াশোনা আমরা করেছি, তার রেজাল্ট কিন্তু আমরা কর্মজীবন বা পরবর্তী জীবনে পেয়েছি, প্রথম দিন কিন্তু বুঝতে পারিনি। ঠিক সেই রকম এই সময়ে দাঁড়িয়ে আপনি টাকার সঙ্গে ঠিক যে ব্যবহারটা আপনি করবেন, ব্যবহার বলতে টাকাটাকে এক্সপেন্স করবেন না টাকাটাকে ইনভেস্টমেন্ট করবেন, আমি সেভিংস বলছি না কিন্তু, তাহলে আপনার টাকাটাও কিন্তু ঠিক সেভাবেই আপনাকে তার রিটার্ন দিয়ে দেবে। আর যেহেতু অনুষ্ঠানের নাম বিনিয়োগে বসতে লক্ষ্মী, আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমরা মানে শুনে এসেছি সুদূর চাঁদ সদাগরের সময় যে বাণিজ্য বাঙালির রক্তে রয়েছে। আমরা অতীতে তাম্রলিপ্ত বন্দরের কথা শুনেছি। বিভিন্ন বাণিজ্য কিন্তু আমাদের ইস্টার্ন জোনে মানে কলকাতা পশ্চিমবঙ্গ কিন্তু বাণিজ্যের একটা বিশাল বড় হাব ছিল বা কেন্দ্র ছিল। সেই বাণিজ্যটা আমরা কোনো এক সময় কিন্তু ভুলে যাওয়া শুরু করেছি। সেটা ইংরেজ আমল থেকেই কিন্তু আমরা চাকরির প্রতি একটু ইন্টারাক্ট হওয়া শুরু হয়ে গেছে, চাকরির প্রতি একটা ভালোবাসা শুরু হয়ে গেছে। কিন্তু আমি এখনো মনে করি যে বাঙালিদের মনের মধ্যে সেই ব্যবসা করার সেই ব্যাপারটা এখনো রয়েছে। তা ব্যবসা তো করতে গেলে টাকা তো অবশ্যই লাগবে, বড় পুঁজি লাগবে, অনেক টাকা লাগবে, অনেক চিন্তা ভাবনা থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি ডাইরেক্টলি কোনো ব্যবসায় ইনভলভ না হয়ে কোনো তথাকথিত ভালো প্রতিষ্ঠান, তার অংশীদারিত্ব যদি আপনি হয়ে যান, মানে পার্টনারশিপ চলে আসেন, তাহলেও কিন্তু আপনি সেই বাণিজ্যের সুফলটা পাওয়া শুরু করবেন। এই বিষয়টা নিয়েই অন্তত পক্ষে এগিয়ে যাই। তো আজকে অনেকের ধারণা রয়েছে যে এই যে বহু মানুষ, আমি বলছি আপনাকে, আমরা যখন থেকে প্রায় 1.5 বছর ধরে আমরা অনুষ্ঠানটা করছি, অনেকে বলে যে না বাবা, আমার ভয় লাগে, মার্কেটের বিষয় আমার এগুলো খুব ভয় লাগে, শেয়ারের ব্যাপার, মিউচুয়াল ফান্ডের ব্যাপার আমি অত বুঝি টুঝি না, আমার এগুলো আমার ঠিক মাথায় ঢোকে না, আমি ঠিক এগুলো পড়াশুনো করিনি, আমার এগুলো স্টাডি নয়, নলেজ নয়। আহ, তারা বলেন যে না, আমার কাছে বাবা পোস্ট অফিসই ভালো, আমার কাছে বাবা ব্যাংকই ভালো, বা হতে পারে। তো এই এই ধরনের টোলগুলোর কথাই বেশি করে বলেন। আপনি সেই মানুষদেরকে কি বলতে চাইবেন যারা এখনো পর্যন্ত এরকম একটা ধারণার মধ্যে রয়েছেন যে না, ব্যাংক এবং পোস্ট অফিসই আমার জন্য সব থেকে সেরা এবং এবং এটাই থাকবে? ব্যাংক বা পোস্ট অফিস অবশ্যই ভালো, কিন্তু আমাকে দেখতে হবে বর্তমানে আমি কোন যুগে বসবাস করছি। আমি যদি শুধু ল্যান্ড ফোনের যুগে বসে থাকতাম, তাহলে আমার জন্য ব্যাংক বা পোস্ট অফিস অবশ্যই ভালো ছিল। এখন আমরা থ্রু ডিজিটালি আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা আরেকজনের সঙ্গে সামনাসামনি লাইভ দেখতে পাচ্ছি।
তথাকথিত ব্যাংকে বা পোস্ট অফিসে রিটার্ন একটা সময় আমরা 12% দেখে অভ্যস্ত ছিলাম, বর্তমান দিনে কিন্তু সেটা আর নেই। অতএব আমাদের বাবা বা কাকারা যে 12%টা দেখেছে সেটা কিন্তু এখন ইতিহাসের পাতায় চলে গেছে। এখন ইয়ং জেনারেশন যেটা দেখছে সেটা কিন্তু ব্যাংকের বা পোস্ট অফিস রেট অফ ইন্টারেস্ট 6 থেকে 7%-এর মধ্যে ঘোরাফেরা করছে। আবার এদিকে আমাদের যে আগে আমরা ব্যাপারটা বুঝতাম না মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন কি একটা জিনিস, সে আমার টাকাটা কি করে খেয়ে যায়, সেই জন্য ঠাকুমা দিদিমারা টাকাটা কিন্তু কৌটো করে রাখতে। এখন কিন্তু বাড়িতে আসে কৌটো করে রাখার কিন্তু কোনো রকম চল নেই। তা আমি দেখবো যেন আমার টাকাটা ইনফ্লেশনের ওপর দিয়ে যায়। কেন ইনফ্লেশনের ওপর দিয়ে যায়? আজ থেকে 10 বছর আগে আমি 100 টাকা নিয়ে বাজার করলে আমি যা সবজি বাজার পেতাম, এখন কিন্তু সেই পরিমাণে বাজার সবজি ইত্যাদি আমি পাই না। তাহলে আমার কত খরচ? প্রায় ডবল হয়ে গেছে, মানে 200 টাকা আমার খরচ হয়ে গেছে। কিন্তু 100 টাকা যেটা আমি ব্যাংকে রেখেছিলাম, দেখা যাচ্ছে ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে, আমি পেয়েছি, কিন্তু সেটা খাতায় কলমে। সেই টাকাতেই যখন আমি বাজারে যাচ্ছি সেই পরিমাণে রসদ কিন্তু আমি বাড়িতে নিয়ে আসতে পারছি না। স্বাভাবিকভাবে আমি কিন্তু একটু ডেফিসিট মানে পেছন দিকে চলে গেলাম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে কি করাটা প্রয়োজন? আমি সকাল থেকে রাত্রির অবধি যে প্রোডাক্ট গুলোকে ব্যবহার করছি, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে সেটা আমরা কোনো প্রতিষ্ঠানের মানে নাম দিয়ে উচ্চারণ করে বলছি টাটা টি ইউজ করি, বা আমরা ঘুম থেকে উঠে যে বিস্কুট ইউজ করি, সেই প্রতিষ্ঠানগুলোর যদি শেয়ার, হ্যাঁ শেয়ার মানে একটা আমাদের কাছে ভয় লাগে, কারণ শেয়ারটাকে আমরা বুঝি না। এই রকম যেগুলো আমরা রোজকার ব্যবহার করি বা কনজিউম করি, সেইগুলো যদি ছোট ছোট করে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা ধাপে এগিয়ে যাব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু মানে বছরকে বছর প্রফিট করছে, শুধু প্রফিট করছে না, ভারতবর্ষের জিডিপিতে কিন্তু পার্টিসিপেট করছে। কথা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট, তো আমি বলছি তাদেরকে আপনি কি বলতে চাইবেন? মানে ধরুন তারা তো অলরেডি এটাই ধরে বসে আছেন আমরা মিউচুয়াল ফান্ড করবো না। তো আপনি কি আপনি তাদের কি বলতে, মানে মিউচুয়াল ফান্ড ছাড়া বা এই আহ, অগ্রগতির যুগে যে এই ধরনের ইনফ্লেশনকে বিট করার যে বিভিন্ন রকম টুলস আছে, সেগুলো ছাড়া তারা কি সত্যি ভবিষ্যতের জন্য সুরক্ষিত? ধরুন আমি এমন একটা এজ গ্রুপের কথা বলছি যারা 50-55, হুম, রিটায়ারমেন্টের, বিশেষ করে সরকারি কর্মজীবী যারা রয়েছেন তাদের কথাই আমি বলছি আরো স্পেসিফিক্যালি বলতে। যে হুম, তারা অনেকে বলছেন যে আমাকে অনেকেই বলেছেন যে আমার তো পেনশন আছে। হুম, আমি তাদেরকে উদাহরণ দিয়ে বলেছিলাম যে আচ্ছা ধরুন 10 বছর আগে আপনার যে খরচটা হতো, যেরকম আপনি এটা বললেন, এখন কি সেম খরচ হচ্ছে? বলছে না। তো 10 বছর পরে যখন আপনি রিটায়ার করবেন তখন কি আপনার সেম খরচ থাকবে না বাড়বে? বলছে বাড়বে। উনি তার আগে কিন্তু বলে দিয়ে আমার তো পেনশন আছে, আমার তো কোনো চিন্তা নেই। তো 10 বছর পরে আপনার খরচ বাড়বে, তাই তো? বলে হ্যাঁ। এই, বলে আপনার রোজগার? বলছে পেনশন আছে। পেনশন কত পাবেন? মানে আপনার যে বেতন এখন তার ডাবল পাবেন? না না, কি বলেন মশাই, তো অর্ধেক পাবো। তো তাহলে আপনার খরচ হবে ডাবল আর আপনি ইনকাম করবেন অর্ধেক, তো আপনি চালাবেন কি করে বাকি অর্ধেকটা? মানে চাকরি তো ছেড়ে দিন, যেটা বাকিটা ডেফিসিটটা আপনি মেকআপ করবেন কি করে? প্রভিডেন্ট ফান্ড আছে, একটু ফিক্সড ডিপোজিট করে দেবো, দ্যাটস ইট। এদের মাথায় আর কিছু নেই। আমি অ্যাকচুয়ালি বলছি আপনি এই শ্রেণীর লোকেদের কি বলতে চাইবেন যে তারা এই চিন্তাধারা থেকে বেরোবেন কি করে? এবং তারা এই জিনিসটাকে কি দেখতে পাচ্ছেন না যে একটা ঘুণ, যে ইনফ্লেশন বলে একটা ঘুণ আছে যেটা তাদের টাকাটাকে রেগুলার বেসিসে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে, রাইট, কিছু থাকবে না। কিছু থাকবে না। তাদেরকে আপনি কি বলতে চাইবেন? তাদের চৈতন্য উদয় করার জন্য আপনি কি বলতে চাইবেন? তাদের চৈতন্য থাকতে তারা একটা জিনিসই বুঝতে পারবে, সেটা তাদের খরচ কিভাবে বাড়ছে, সেই পরিমাণ কি তাদের আয় বাড়ছে। প্রথম, যদি আমার আয় না বাড়ে তাহলে আমার খরচের যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে আমি কি করে ফুলফিল করব, খুব ভাইটাল। কারণ প্রতি বছর কিন্তু সব থেকে স্পিডে যেটা বাড়ে সেটা কিন্তু মেডিকেলে ইনফ্লেশন। আমাদের চিকিৎসার আচ্ছা। খরচ কিন্তু যে স্পিডে বাড়ে ওই স্পিডে হুম। কিন্তু আমাদের কারুর আয় কিন্তু বাড়ে না। তার না। ঠিক পরের ধাপেই আছে কিন্তু এডুকেশনাল এক্সপেন্সেস। অ্যাজ এ 50-55 যে এজ ব্র্যাকেটে যারা পড়ছেন, তাদের মেডিকেল এক্সপেন্স যে হারে প্রতি আজকে যে ওষুধটা কিনছেন, সেই ওষুধটা ঠিক 2 মাস পরে কিনতে যান, দেখবেন সামান্য কিছু হলে কিন্তু টাকাটা বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। আপনাকে একদম। কিন্তু পারচেস করতে হচ্ছে, আপনার মানে বডির রিকোয়ারমেন্টস আপনাকে পারচেস করতে হচ্ছে, কিন্তু তাহলে আপনাকে কোনো জায়গায় কিন্তু কস্ট কাটিং করতে হচ্ছে। কোনো একটা সকালকে আপনাকে অফ করে কিন্তু ওটাকে আপনাকে ইউজ করতে হচ্ছে, আপনি নাহলে আপনি পারবেন না, কনজিউম করতে পারবেন না, মেডিকেল আপনার কনজিউম করতেই হবে। তা সেই জায়গায় এমন কোন ইনস্ট্রুমেন্ট নেওয়া উচিত যে ক্ষেত্রে আমি টাকাটাও আমার সুরক্ষিত থাকবে,
আমার যখন প্রয়োজন হয় টাকাটা আমি নিতে পারবো, লিকুইডিটিটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে আমার টাকাটা যেন একটা স্টেবল একটা গ্রোথ দিতে শুরু করে দেয়। শুধু স্টেবল এক জায়গায় স্টেগনেন্ট হলে থাকতে হবে না। আমি ব্যাংক এফডিতে 6 বা 7 আমি একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি, কিন্তু বাজারে কিন্তু সেটা 6 বা 7 একটা কোনো ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছি না। যেমন ফিক্সড আমি পাচ্ছি না, তেমন এর সঙ্গে আমাকে এটাও ধরতে হচ্ছে আমি যখন বেশি পাচ্ছি সেই বেশি অঙ্কটাও কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার মিউচুয়াল ফান্ড মানে কিন্তু কখনোই ইকুইটি বা শেয়ার বাজার নয়। মিউচুয়াল ফান্ডের মধ্যে এমনও ভ্যারিয়েশন আছে যেখানে আমজনতা চাইলেও কিন্তু পার্টিসিপেট করতে পারে না ইন জেনারেল ওয়েতে। কি রকম? সেটা হচ্ছে বন্ড সেকশন। স্টেট মানে বিভিন্ন ব্যাংক, পিএসইউ ব্যাংক বা বিভিন্ন প্রাইভেট ব্যাংক, এরা কিন্তু মার্কেটে বন্ড দেয়, বা বিভিন্ন তথাকথিত প্রতিষ্ঠান টাটা, রিলায়েন্স, এরাও কিন্তু মার্কেটে বন্ড বিক্রি করে কিন্তু মার্কেট থেকে টাকা কালেকশন করে। বন্ডের রেট অফ ইন্টারেস্ট কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট থেকে একটু হলেও বেশি। বন্ড আমরা জানতে পারি না কেন, কখন বন্ড রিলিজ করছে, কিভাবে অ্যাপ্লাই করব, যেহেতু আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়, আমি বন্ডে পার্টিসিপেট করতে পারি না। তা যারা শেয়ার বাজার পছন্দ করেন না তারা কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে একটু বেশি রিটার্ন পাওয়ার জন্য কিন্তু বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। মানে বন্ডের জন্য স্পেসিফিক মিউচুয়াল ফান্ড আছে। বন্ডে মিউচুয়াল ফান্ড, আমি যদি বলছি ধরুন বন্ডে যদি সরাসরি বিনিয়োগ করতে হয় তাহলে কি দেখে করা উচিত? অনেক বন্ড কিন্তু ডুবেছে, এটাও কিন্তু উদাহরণ আছে। অনেক অনেক বন্ড ডুবেছে। এবার যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডের থ্রু করে যাচ্ছেন, মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছেন বা এই হুম, বিষয়ে যারা দক্ষ, তারা টিম আছে, তারা কিন্তু হুম, ওই প্রতিষ্ঠানটা যে বন্ডগুলো পারচেস করছে তারা কিন্তু হুম, তার ক্রেডিট রেটিং দেখে, টিপিলে মানে ক্যাটাগরি যে আছে ক্রেডিট রেটিং তারা দেখছে, দেখে ভেরিফাই করে তবে তারা বন্ডটা নিচ্ছে। আপনি কিন্তু হুম। ডাইরেক্টলি ওই প্রতিষ্ঠানকে পেমেন্ট করছেন না, আপনার টাকাটা কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড হাউসকে দিচ্ছেন, হাউস আপনার হয়ে কিন্তু এটা নিচ্ছে। এবং সব থেকে সুবিধা হচ্ছে প্রতিদিনের রেজাল্ট আপনি কিন্তু রাত্রিবেলা জানতে পাচ্ছেন। মানে আপনি হুম। আজকে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, আগামীকাল সকালবেলা 1 লক্ষ টাকাটা কি হলো সেই রেজাল্টটা আপনার চোখের সামনে থাকছে, একদম লাইভ। তাহলে মোটামুটি আমরা এটুকু বুঝতে পারছি যে এটা ছাড়া গতি নেই। আমি বলছি যে এমন কিছু টুলস যেটা আপনার ইনফ্লেশন রেটকে বিট করে, এটা একদম। যদি আপনি না এখন বুঝতে পারেন, আপনি 10 বছর পরে গিয়ে অথই সমুদ্রে পড়বেন। এবং অথচ আপনি যেটাকে বিরাট বড় জাহাজ ভাবছেন, যে আমার তো জাহাজ আছে, আমার পেনশন আছে, আমার প্রভিডেন্ট ফান্ড, আমি গ্র্যাচুইটি পাবো, দেখবেন সেই জাহাজটা একটা ছোট ডিঙি নৌকা হয়ে গেছে। মানে যত এগিয়ে যাবেন তত পরিসর কমতে 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 আপনার মূলধনে হাত পড়তে শুরু করবে। একদম ঠিক। আর আমরা একটা কথা বলে থাকি বিনিয়োগের ভাষায়, যারা আছেন, যারা জানেন তারা বলেন যে আমরা ঠিক একটা রোগ জুড়ে রয়েছি, প্রকৃত গরিব হওয়া থেকে। আপনার একটা বড় রোগ, অনেকের ক্ষেত্রে সেটা মেয়ের বিয়ে হতে পারে। হুম। মানে মেয়ের বিয়ে এমন ঘটা করে দিচ্ছেন বা ছেলের বিয়ে এমন ঘটা করে দিচ্ছেন যে তারপরে তাদের শেষ জীবনে সম্বল বলতে আর বিরাট কিছু বেঁচে থাকছে না। তারা ভাবছেন যে সন্তান দেখবে, বাই চান্স দেখলো না, আমরা দেখলে তো খুব ভালো কথা, আমরা তো সেটা বলছি না, কিন্তু আপনি কি চাইবেন আপনার সংসারে, মানে আপনি নিজের সংসারে নিজের ছেলের মাথায় একটা মানে অতিরিক্ত বার্ডেন হিসেবে, তখন আপনার সেটা ভালো লাগবে না, কারণ আপনি নিজে চিরকাল রোজগার করে এসেছেন। তো ফলে যারা এই বার্ডেন হিসেবে নিজেকে ভবিষ্যতে দেখতে না চান, তাদেরকে এই রাস্তাতে আসতেই হবে। আর একটা জাস্ট আমি একটা পরিসংখ্যান দিয়ে আবার আমি সুব্রতবাবুর কাছে ফিরে যাব, যে আমাদের এটা মোটামুটি দেখা গিয়েছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ব্যাংকের ইন্টারেস্ট রেট 2 থেকে 3% করে কমে যায়। বা আপনি এখন যে ইন্টারেস্ট রেটটা দেখছেন, আপনি ভাবছেন এটা চিরকাল থেকে যাবে, চিরস্থায়ী বন্দোবস্ত। না, ওই চিরস্থায়ী বন্দোবস্ত চলে গেছে ইংরেজরা, ওই বন্দোবস্ত চলে গেছে, আর এই বন্দোবস্তটাও চলে যাবে, কিন্তু আপনারা এটাই বুঝতে পারছেন না, এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। তাহলে ওই যে 16% থেকে শুরু ছিল 1989, 16% ইন্টারেস্ট পাওয়া যেত ব্যাংকে এফডি তে, তাহলে আজও সেটা পাওয়া যেত। এ সমস্ত টুলস এর কেউ ফিরেও তাকাতো? বিশ্বাস করুন, 16% আমি যদি একদম ফিক্সড একটা জায়গা পেয়ে যাই, আমি কোথাও যাবো না। কিন্তু আমরা পাচ্ছি না বলে বাধ্য হয়ে যেতাম। আর এটা থাকবে না, 16% থেকে কমতে কমতে এখন 6, 6.5 যেরকম আছে, এটা আর দুদিন পরে দেখবেন 4-এর কোটায়, 3-এর কোটায় নামতে শুরু করবে। আমরা গত 2 বছর দেখেছি গোল্ড কিন্তু প্রচন্ড র্যালি দিয়েছে, প্রত্যেকের কিন্তু গোল্ডে ইনভেস্ট করতে খুব পছন্দ করে। কিন্তু আপনার টোটাল মানে 100 টাকা যদি আপনার পোর্টফোলিও ধরি, টোটাল টাকাটা তার মধ্যে কত পার্সেন্ট গোল্ড নেওয়া উচিত, আচ্ছা কতটা সিলভার নেওয়া উচিত, কতটা আপনি বন্ড নেবেন, এর একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। সেই মাপকাঠির বাইরে যদি আপনি শুরু করে দেন তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট থেকে কোনো রিটার্ন আপনি দেখতে পারবেন না।
যেটা মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু এটা আপনার হয়ে ওরা কিন্তু রেডি করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা ইনভেস্টমেন্ট করেছেন, আপনার টাকাটাকে ম্যানেজ করার জন্য এডুকেটেড পার্সন এবং এডুকেটেড টিম কাজ করছে, আর সেখান থেকে কন্টিনিউশন একটা বেনিফিট আপনি পাচ্ছেন। আর যেটা আপনার হলো আগেকার 16%, তখন ভারতবর্ষ অতটা উন্নত ছিল না। এখন যখন ভারতবর্ষ উন্নত হচ্ছে অ্যাজ এ গ্রোয়িং ইকোনমিতে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট দেখতে পাবেন না। আমরা ছোটবেলায় পাওয়া যায় না। জাপানের একটা কথা আমরা শুনতাম, যেখানে কোনো ব্যাংকে টাকা রাখলে না কি কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, উপরন্তু কিছু চার্জেস দিয়ে আসতে হয়। তখন আমরা রেট অফ ইন্টারেস্ট 12% শুনেতাম, কিন্তু এখন রেট অফ ইন্টারেস্ট তার 6% এসে গেছে। তাহলে আবার এদিকে মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশনও সেটাও 6% রয়েছে। তাহলে আপনি যে টাকাটাকে দেখছেন, সেটা টাকাটা জাস্ট আপনার কাছে একটা ফিগারে টাকা রয়েছে, সংখ্যায় টাকা, কিন্তু সেটা বাস্তবিক সেই টাকাটা কিন্তু ভ্যালুয়েশন কাজ করছে না। আর সবার আগে একটা জিনিস আমাকে ধরে রাখতে হবে, সেটা হচ্ছে আমার কাছে মোট কত টাকা আছে, আমার সেই টাকাটা থেকে আমি কত টাকা পাচ্ছি, এবং আমার খরচ বা ব্যয় কত টাকা আছে। আমি যদি এটাকে একটা খাতা যতক্ষণ না নোট ডাউন করতে পারছি, ততক্ষণ আমার চোখের সামনে কোনো পিকচার ক্লিয়ার হবে না। শুধু মনে হচ্ছে যে আমার কাছে আছে, শুধু মনে করছে আমার কাছে আছে, কিন্তু কি আছে, কতটা আছে, কি পাচ্ছি, এইগুলোকে বিশ্লেষণ করা দরকার। আর এটার জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি শুধু ভারতবর্ষের অর্থনীতি নয়, ভারতবর্ষের বাইরের অর্থনীতি, যেটা আমরা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি এখানেও ইনভেস্ট করতে পারেন। অনেকের তো মনে হয় না ডলারে ইনভেস্ট করব, অনেকে বেশ শুনতেও ভালো লাগে, তা সেজন্য আপনি এখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু পুরোটাই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার হয়ে কিন্তু তার দেখাশোনা করছে। ব্যাংক বা পোস্ট অফিসে যেরকম আপনার টাকা সেফটি, এখানেও টাকাটা কিন্তু সেরকম সেফটি। তো একটা জিনিস বুঝতে পারছেন যে নজরদারির মধ্যেই রয়েছে সেবি, অ্যামফি বা ধরুন এই যে যারা এই পুরো শেয়ার মার্কেটটাকে এনএসি, বিএসি, হোয়াট এভার আপনি যাই ধরুন, অর্থমন্ত্রক, এটা কিন্তু সবটাই নজরদারির মধ্যে আছে। আপনি ভাবছেন আপনার টাকা ব্যাংকে সুরক্ষিত না, নট অনলি দ্যাট, আপনার টাকা যে সমস্ত প্রপার নজরদারির মধ্যে যদি থাকে, আপনি চিট ফান্ডের সঙ্গে কিন্তু এটা তুলনা করবেন না দয়া করে। অনেকে এই ধারণা আছে যে আমার তো চিট ফান্ডে টাকা গেছে, আপনি অতিরিক্ত লোভ করেছেন। এখানে আমরা মানে যারা ধরুন আমরা এই ধরনের কথা বলছি বা আপনাদের বলছি মিউচুয়াল ফান্ড ছাড়া গতি নেই, তারা আপনাকে বলছি না আপনি 2 বছরের মধ্যে রাতারাতি ডাবল ট্রিপল টাকা পাবেন, একবারও কেউ বলছে না। আমরা একটা জিনিসই আপনাকে বলি প্রত্যেক পর্বের শেষে, শৃঙ্খলাবদ্ধ থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন, এবং যে বিনিয়োগটা করছেন সেটাকে ধরে রাখুন দীর্ঘদিন, তাহলে আপনার লাভ হবেই। আপনি কোনোভাবে এটার অন্যতা হবে না, আমি আপনাদের লিখে দিতে পারি। যদি আপনারা লিখিত চান তাহলে সেই লিখিতটা আমি সুব্রত বাবু, কেজি স্যার, এরকম অনেকে আছেন, আমি আপনাকে লিখে দিব, বিশ্বাস করুন। হ্যাঁ, বলতে পারেন আপনার লেখার কি দাম আছে, না দাম নেই, আমাদের লেখার দাম নেই, সময়ের দাম আছে। সময়টা যখন আপনাকে সেই টাকাটা রিটার্ন করবে, যখন আপনার মুখের হাসিটা অনেক চওড়া হয়ে যাবে, তখন আপনি বুঝবেন আমাদের লেখার দামটা কতটা ছিল। যাক, তো আজকে আমরা এই নোটেই শেষ করছি যে মিউচুয়াল ফান্ড বা এই ধরনের যে কোনো টুল যেটা ইনফ্লেশন রেটকে বিট করে না, সেটা মানে সেটা ছাড়া আপনাদের কিন্তু ভবিষ্যতে কোনো উপায়ান্তর নেই, কারণ আপনাদের খরচ এতই বেড়ে যাবে যে আপনারা কিন্তু আর সামলাতে পারবেন না। তো আমরা এই নোটেই আপাতত শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।